26,000 চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, ফের শুনবে শীর্ষ আদালত। এই খবরটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা অনেকেই পেয়ে গেছেন এবং খুব স্বাভাবিক, এই হেডলাইন বা এই খবর দেখলে একটা হতাশা মনের মধ্যে জাগবেই। তার কারণ হচ্ছে, সকলের মনের মধ্যেই প্রশ্নটা শুরু হয়ে যাবে যে জাস্টিস সঞ্জীব খান্না অনেক আশা জাগিয়ে তার ইনিংস শুরু করেছিলেন বটে, কিন্তু তার আমলেও কি সেই তারিখ পে তারিখের খেলা আবার শুরু হয়ে গেল? কেন শুনানিটা হলো না? কেন মামলা পিছিয়ে গেল? কিন্তু আমি নিশ্চিত, এই ঘটনার পিছনের আসল কারণ যদি আপনারা জানেন, তাহলে নিশ্চিত হবেন একটা ব্যাপারই, যে তারিখ পে তারিখের খেলা তো কিছু নেই। উল্টে আজকে কিন্তু চূড়ান্ত ধাক্কাটা মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে পেয়ে গেলেন। তার থেকেও বড় কথা, এই মামলার শুনানি হয়তো 7-8 দিন পিছিয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন, এই 7-8 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে দুর্বিষহ 7-8 দিন হতে চলেছে। হ্যাঁ, সেই ইঙ্গিতই কিন্তু স্পষ্ট করে দিল আজকে সুপ্রিম কোর্ট। কেন, কি হয়েছে? দেখুন, এই মামলাটা প্রথম থেকেই কিন্তু অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না। এখানে আপনারা জানেন যে এই মামলায় কলকাতা হাইকোর্টে যে রায় হয়েছিল, সেই রায়ে স্পষ্ট বলা ছিল যে এসএসসি, যেটা মমতা প্রশাসনের আন্ডারে থাকা একটা স্বশাসিত সংস্থা, সেখানে এত রকমের দুর্নীতি হয়েছে এই চাকরির ব্যাপার নিয়ে, যে সেখানে যোগ্য আর অযোগ্য এই সেগ্রিগেশন করা সম্ভব নয়। সেই জন্য এখানে যে 26,000 চাকরি প্রাপক রয়েছেন, প্রত্যেকেরই চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার এগেনস্টেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কিন্তু এই মামলাটার মেরিট দেখে প্রথম থেকেই সুপ্রিম কোর্ট, জাস্টিস সঞ্জীব খান্না তিনি কিন্তু বুঝে গেছেন যে এখানে গোয়ার তুমি যদি কেউ করে থাকে, বদমাইশি যদি কেউ করে থাকে, সেটা রাজ্য প্রশাসন। সুতরাং তাদেরকে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই, এবং সব থেকে বড় কথা, রাজ্য প্রশাসনও এই কথাটা খুব ভালো করে বোঝে, যে কারণে তারা বারবার ওই তারিখ পে তারিখের খেলাটা খেলতে চায়। এবং সব থেকে বড় কথা, যখন শুনানিটা আলটিমেটলি আসে, তখন তার ফয়সালা করার থেকেও প্রথম থেকে ব্যাপারটাকে শুনানি করব করে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার তারা চেষ্টা করে, এবং সেই প্রক্রিয়া আজকেও অব্যাহত ছিল। আজকে এই মামলার শুনানি যখন শুরু হওয়ার কথা ছিল, আজকে এই মামলাতে কি হওয়ার কথা ছিল? এই মামলাতে গতদিনের যে শুনানি হয়েছে, সেখানে যারা অবৈধ চাকরি প্রাপক এবং সব থেকে বড় কথা রাজ্য সরকার এবং এসএসসি, তাদের সবারই বক্তব্য শুনে ফেলা হয়েছে। এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছে, এই ব্যাপারটাকে আমরা খুব ক্রিস্প অ্যান্ড সিম্পল রাখবো। ওই রাজ্য সরকার প্রথম থেকে শুনানি হবে, এই ডেটাটা ধরা হবে কি ধরা হবে না, এইটা এই আইনের আওতায় আসবে কিনা, ওইসব কিচ্ছু যাব না। এই 26,000 চাকরি যে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেখানে দুটো সম্ভাবনা খোলা রয়েছে। এক, যে যে কারণে কলকাতা হাইকোর্ট এটা বাতিল করেছে, সেই সেগ্রিগেশনটা ফাইনালি করা গেল না, সুতরাং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রাখবে। আর যদি এসএসসি, যারা এই পুরো প্রক্রিয়াটার মধ্যে ঘোটালাটা করেছে, স্ক্যামটা করেছে, তারা যদি বলে তাদের কাছে এমন তথ্য আছে বা এমন পদ্ধতি আছে যেখানে সেগ্রিগেশন করা যাবে, যে হ্যাঁ, এদেরকে আমরা 2 নম্বরই করে চাকরি দিয়েছি, এই হচ্ছে তার পুরো তালিকা, সেই তালিকা যদি দিতে পারে, আমরা তাদের চাকরি বরখাস্ত করব। আর যদি তারা প্রমাণ করতে পারে যে বাকিদের চাকরি, সেইখানে কিন্তু কোনো রকম কোনো জল মেশানো নেই, তাহলে তাদের চাকরি বহাল রাখবো। এর বাইরে কিন্তু থার্ড কোনো অপশন এই মামলায় আসার কোনো সম্ভাবনা নেই। ফলে আগের দিনের ব্যাপারে এসএসসি, রাজ্য সরকার এবং অবৈধ চাকরি প্রাপক যারা, তাদের বক্তব্য শোনা হয়ে গিয়েছিল। আজকে কাদের বক্তব্য শোনার ব্যাপার ছিল? আজকে বক্তব্য শোনার ব্যাপার ছিল মূলত সিবিআই এর। এবং সেই সিবিআই কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে তাদের একটা রিপোর্ট দিতে হবে, এখনো অবধি তারা যেটা তদন্ত করে বার করতে পেরেছে, সেই তালিকা অনুযায়ী কারা অবৈধ। সেই তালিকা আজকে সুপ্রিম কোর্ট যখন সেখানে দেয়, তখন সাথে সাথেই রাজ্য সরকারের তরফে যে আইনজীবীরা আছে, তারা হল্লাগোল্লা করতে শুরু করে দেন। কি হল্লাগোল্লা করেন? তাদের বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টকে এই তালিকা সিবিআই দিচ্ছে তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এই তালিকা পৌঁছে দেওয়া হয়নি, সুতরাং এখন শুনানি করা যাবে না। এই নিয়ে তারা হল্লাগোল্লা করতে শুরু করে থাকে। তখন জাস্টিস সঞ্জীব খান্না স্পষ্টভাবে জানিয়ে দেন যে এসএসসি তো বলেছিল সুপ্রিম কোর্টে এসে, যে তাদের কাছে পদ্ধতি রয়েছে, তাদের কাছে ডেটা রয়েছে, যার বেসিসে সেগ্রিগেশনটা করা সম্ভব, কারা বৈধ কারা অবৈধ। সুতরাং সেখানে সিবিআই কি দিল না, তার সঙ্গে রাজ্য সরকার বা এসএসসির কি সম্পর্ক রয়েছে? এটা আদালত নির্দেশ দিয়েছিল সিবিআই কে, সেই হিসেবে সিবিআই এটা জমা দিয়েছে। আমরা এই ডেটা আমাদের কাছে রেখে দিলাম। এটার জন্য যে মামলার শুনানি আজকে হবে না, বা কোনো রকম শুনানি করা যাবে না, প্রথম থেকে করতে হবে, আমাদের ডেটা দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। অর্থাৎ প্রথমেই মমতা প্রশাসনের তরফে যে পিসির বাড়ির আবদারটা করা হয়েছিল জাস্টিস সঞ্জীব খান্না, সেটাকে কিন্তু হত্যারিকা করে উড়িয়ে দিলেন।
এরপর দ্বিতীয় যে জায়গাটা, সেটা টেকনিক্যালি কিন্তু প্রচন্ড সলিড একটা জায়গা, এবং এই মামলারও যে দ্রুত একটা ফয়সালা জাস্টিস সঞ্জীব খান্না করতে চাইছেন সেটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি সেই স্টেপ? দেখুন, এর আগের দিন যারা ভালো করে খেয়াল করেছেন, এই যে শুনানি হয়েছিল সেখানে জাস্টিস সঞ্জীব খান্নার সঙ্গে আরেকজন মাননীয় বিচারপতি ছিলেন। ফলে এটা ডিভিশন বেঞ্চ হয়েছিল এবং দুজনের বেঞ্চে এটা শুনানি হচ্ছিল। কিন্তু মুশকিল হচ্ছে যে যখন দুজনের বেঞ্চে শুনানি হয় বা ডিভিশন বেঞ্চে শুনানি হয়, অনেক সময় এই ঘটনা ঘটে যায় যে দুজনের রায় দুটো বিপরীত মেরুতে হাঁটছে। একজন ভাবছেন এইটা হওয়া উচিত, একজন ভাবছেন এটা হওয়া উচিত। কিন্তু যেহেতু দুটো মানুষ রয়েছেন, দুজনেই 50-50 সেখানে স্টেক হোল্ডার রয়েছেন, কোন রায়টাকে মানা হবে সেটাই তো সমস্যা হয়ে যায়। এই কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের মামলা, পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যেসব প্রভাবশালীরা, দুর্নীতিবাজরা, যারা মমতার আশ্রয়ে প্রশ্রয়ে এইসব দুর্নীতি করে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে, যাই হোক, সেই জামিনের মামলা ছিল। এবং সেখানেও দুই বিচারপতি দুই রকম ভাবনা ভাবছিলেন। একজন ভাবছিলেন হ্যাঁ এদের জামিন দিয়ে দেওয়া উচিত, আর একজন ভাবছিলেন যে না, এদের জামিন দেওয়া উচিত নয়। তখন এটাকে থার্ড একটা বিচারপতির বেঞ্চে রেফার করা হয়, সেখানে সেটা হিয়ারিং হয় এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন না, এদের জামিন দেওয়া যাবে না। সুতরাং এই মামলার ক্ষেত্রেও সেই রকম একটা সম্ভাবনা হতে পারত যে দুজন বিচারপতি রয়েছেন, দুজন মাননীয় বিচারপতি দুই রকম ভাবছেন, সুতরাং রায়টা কিন্তু সেক্ষেত্রে এই হয়ে যেত কোন রায়টা মানা হবে। যাতে সেরকম কোনো জায়গা না হয়, সেই জন্য জাস্টিস সঞ্জীব খান্না আজকের শুনানির আগে তৃতীয় একজন বিচারপতিকে কিন্তু নিয়ে চলে এসেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে যে রায়ই হোক, ম্যাক্সিমাম সেটা 2:1 ফলে রায়টা হতে চলেছে। অর্থাৎ দুজন বিচারপতি অন্তত ভাববেন এই রায়টা হতে পারে, একজন বিচারপতি ভাবতে পারেন এই রায়টা হবে, তিনজনই ভাবতে পারেন এই রায়। তিনজন যদি একই সঙ্গে সহমত হয়ে যান, তার থেকে তো ভালো কিছু হয় না, সেটাই ফাইনাল ফয়সলা হয়ে গেল। কিন্তু বাই চান্স যদি সেখানে টাই হওয়ার সিচুয়েশন হয়, তাহলে অ্যাটলিস্ট 2:1 রেশিওতে সেই রায়টা হয়ে যাবে। এইবার রাজ্য সরকারের তরফ থেকে বাইনাক্কা জুড়ে দেওয়া হয়, যেহেতু একজন নতুন বিচারপতিকে এই বেঞ্চে যোগ দেওয়ানো হয়েছে, নতুন একজন বিচারপতিকে নিয়ে আসা হয়েছে, সুতরাং এই বেঞ্চটা কিন্তু নতুন করে ফর্ম হয়েছে, আর তাই আবার প্রথম থেকে শুনানি করুক। পিসির বাড়ির আবদার ওই একটাই, রাজ্য সরকার বাঁচাতে পারবে না, তারা তো জানে চূড়ান্ত রকম দুর্নীতি তারা করেছে, এবং এই দুর্নীতিবাজদের বাঁচাবার জন্যই তো এই সুপার নিউমারি যে পোস্ট সেটাকে ক্রিয়েট করা হয়েছিল। সুতরাং নিজেদের অন্যায় সেগুলোকে সমস্ত কিছু ঢাকা দিতে একটাই অস্ত্র, তারিখ পে তারিখ খেলবো। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না পরিষ্কারভাবে জানিয়ে দেন যে নতুন বিচারপতি এসেছেন বটে, তাকে যা ব্রিফ করার আমাদের তরফ থেকেই করে দেওয়া হবে, প্রথম থেকে শুনানির কোনো রকম কোনো প্রশ্ন নেই। ফলে পিসির বাড়ির যে দুটো আবদার ছিল, এক সিবিআই রিপোর্ট তাদেরকে দিতে হবে, ক্যান্সেল। যেহেতু তৃতীয় বিচারপতি এসে গেছেন সেই জন্য প্রথম থেকে মামলার শুনানি করতে হবে, ক্যান্সেল। সমস্তটাই ক্যান্সেল করে দেওয়া হয় এবং তারপর জাস্টিস সঞ্জীব খান্না বলেন যে এটাকে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে, আগামী 15 তারিখ, 15 তারিখ এই মামলার শুনানি দুপুর 2টোর সময় হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে সিবিআই রিপোর্টটা শুধু জমা নেওয়া হলো এবং তারপরেই মামলা কেন নিজে থেকেই প্রধান বিচারপতি এক সপ্তাহ পিছিয়ে দিলেন, কেন এটা আজকের বদলে 15 তারিখ নিয়ে যাওয়া হলো? দেখুন, এখানে প্রধান বিচারপতি যেটা প্রথম থেকেই চেষ্টা করছেন যে এত কিছু বাইনাক্কা, এত কিছু বদমাইশি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সত্যিই যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের যদি কোনোভাবে বাঁচানো যায়, কেননা যে রায়টা কলকাতা হাইকোর্টে হয়েছে সেটা কিন্তু মারাত্মক। সেই রায়ে বলা হয়েছে যে যারা অবৈধ চাকরি প্রাপক বা যাদের চাকরি সোজা কথায় বাতিল হবে, তাদের তো চাকরি যাচ্ছেই, তাছাড়াও এতদিন ধরে তারা যে চাকরি করেছেন তার বেতনটা 12% মাসিক সুদ সহ তাদেরকে ফেরত দিতে হবে। ফলে কাম ছালা সমস্ত কিছু যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে। অর্থাৎ চাকরি তো যাচ্ছে, ভবিষ্যতে তারা কি করবেন, কি খাবেন, তাদের সামাজিক রেপুটেশন সমস্ত কিছু যাচ্ছে, প্লাস এই যে টাকাটা এতদিন বেতন হিসেবে তারা পেয়েছেন সেটা শুধু ফেরত দিতে হবে না, সুদ সমেত ফেরত দিতে হবে। ফলে একটা চূড়ান্ত রকম অনিশ্চয়তার একটা সামাজিক প্রেক্ষাপট সেখানে তৈরি হবে, একটা সামাজিক অভিঘাত তৈরি হবে। এবং সত্যিই তো যারা অন্যায় করে চাকরিটা পাননি, যারা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, তাদেরকে কেন এই শাস্তিটা ভোগ করতে হবে? ফলে জাস্টিস সিনহা রাজ্য সরকার এবং এসএসসির বদমাইশিটা ধরে নিয়েছেন, কিন্তু তারপরও এই যোগ্যদের তিনি একটা বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সেখানে এসএসসি যতই মুখে বড় বড় বরফাট্টাই করুক যে আমাদের কাছে সিস্টেম রয়েছে, আমরা আমরা এটাকে সেগ্রিগেশন করতে পারবো, আদতে কি তারা করতে পারবে? প্রথম কথা, করতে চাইলেও করতে পারবে না। কেননা তাহলে ওই যোগ্য অযোগ্যর যে ব্যাপারটা, যেটা তারা একদম ডেসপারেটলি করেছে, টাকা দিয়ে কিলো দরে যে চাকরিগুলো বিক্রি করেছে, সেই বদমাইশি একদম সামনে চলে আসবে। এবং ওই যারা অযোগ্য তারা এসে ছাল তুলে নেবে, একদম মুড়ো ঠ্যাংরা করে মারবে, সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। আর এই গুলিয়ে দিয়ে যদি কোনো রকমে তাদেরকে বাঁচানো যায়, এটাই তো রাজ্য সরকারের খেয়াল চলছে, এটাই তো বদমাইশিটা চলছে।
এদের যদি সামান্যতম সদিচ্ছা থাকলো এই মামলা এতদিন এখানে আসতো, যখনই অভিযোগ উঠেছে তখনই তো সেই জায়গা থেকে এটাকে মিটিয়ে ফেলা হতো। ফলে এখানে এসএসসি কিছুতেই কিন্তু সেই সেগ্রিগেশনটা করতে পারবে না। আর এই জায়গাতে সুপ্রিম কোর্ট অন্তত চাইছে যে এইটাকে আমরা স্টাডি করব। ফলে তারা সিবিআই এর ওই রিপোর্টটা নিচ্ছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তারা জাজ করে দেখতে চাইছে যে সত্যি সিবিআই যে তালিকা দিয়েছে এই তালিকাটাই ফাইনালি অবৈধ তালিকা কিনা, বাকিদের চাকরিটা বাঁচানো যায় কিনা, নাকি এই তালিকাটা তো অবশ্যই অবৈধ, এই তালিকার বাইরেও যারা রয়েছেন অর্থাৎ যাদেরকে অবৈধ বলে মানা হচ্ছে না তারা কি সকলেই বৈধ। যদি সেই কনফিউশনটা শেষ অবধি থেকে যায় তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল সেটাকেই জাস্টিস সঞ্জীব খান্নাকেও বহাল রাখতে হবে, অর্থাৎ এই 26,000-এর চাকরি কিন্তু চলে যাবে। আর সেইটা স্টাডি করার জন্যই সিবিআই এর রিপোর্টটা পাওয়ার পরে এসএসসি তো কিন্তু কিছু দিতে পারেনি, দেওয়ার ক্ষমতা থাকলে এতদিনে দিয়ে দিত। ফলে সিবিআই এর সেই রিপোর্টটা পাওয়ার পরে 3 বিচারপতির কিন্তু সেই জায়গাটা ভালো করে স্টাডি করার দরকার আছে এবং তারা যে অত্যন্ত আন্তরিক এই যারা সো কল্ড অবৈধ নয় তাদের চাকরিটা বাঁচানোর জন্য, সেই জন্যই কিন্তু তারা 1 সপ্তাহ সময় নিলেন, কেননা তাদের অন্যান্য মামলাও আছে। সেই মামলার বাইরে গিয়ে তাদেরকে আলাদা করে সিবিআই এর এই রিপোর্টটাকে স্টাডি করতে হবে এবং এটা তো খুব ছোটখাটো রিপোর্ট নয়, সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু অনেকটা ডিটেল রিপোর্ট এবং সেই জন্যই কিন্তু এই 1 সপ্তাহের ডিলেটা হলো। আইনজীবী মহল থেকে অন্তত এইটুকুনি জানা যাচ্ছে। ফলে সুপ্রিম কোর্ট যে সামগ্রিকভাবে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক, তারা একটা ফয়সালা করতে চায় এবং সেটাও কুইক ফয়সালা, কতদিন ধরে এটাকে ঝুলিয়ে রাখা হবে। এবং সব থেকে বড় কথা যারা বৈধ তাদের চাকরিটা যদি কোনো রকমে বাঁচানো যায়, যেটা রাজ্য সরকারের বদমাইশির জন্য তাদেরকে খেসারত দিতে হচ্ছে, সেই জায়গাটাকে যদি কোনো রকমে বাঁচানো যায় সেইটাই কিন্তু সুপ্রিম কোর্ট চেষ্টা করছে এবং সেই জন্যই কিন্তু এই 1 সপ্তাহের সময়টা নেওয়া হলো। ফলে ফলে এটা আপাতত 1 সপ্তাহ পিছিয়ে গেল, কিন্তু 15 তারিখ দুপুর 2টোর সময় আবার এটার হিয়ারিং এর ডেট ফিক্স হয়েছে এবং সেক্ষেত্রে সিবিআই এর বক্তব্য শোনা হবে এবং তারপর খুব সম্ভবত জাজমেন্টটা হবে বা জাজমেন্টটা লেখার জন্য হয়তো কিছুটা সময় নিয়ে কিছুদিনের জন্য রায়টাকে তারা স্থগিত রেখে তারপর রায়টা দেবেন, কিন্তু এর ফয়সালা যে খুব তাড়াতাড়ি সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জীব খান্নার আমলেই হয়ে যাবে এমন এমন সম্ভাবনাটা কিন্তু উজ্জ্বল হচ্ছে। কিন্তু এবার একটা ফাইনাল কোশ্চেন উঠছে যেটা আমি প্রথমেই শুরু করলাম, যে এই 7-8টা দিন সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন দুর্বিষহ হয়ে উঠবে। দেখুন দুটো জায়গা তৈরি হচ্ছে। এক, এই যে তারিখ পে তারিখের খেলা করে সুপ্রিম কোর্টে মামলাগুলোকে আটকে রাখা হচ্ছিল সেই জায়গাটা যে টিকবে না এটা তার একটা বড় উদাহরণ হয়ে গেল। জাস্টিস সঞ্জীব খান্না আসার প্রথম দিন থেকেই তিনি এই রাজ্য সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের অন্যায়কে কোনো রকম প্রশ্রয় দেওয়ার কোনো ব্যাপার নয়, যেটা আইনের সীমানায় থেকে বিচার করার সেটাই করা হবে, সেটা হলদিও পেট্রোকেমিক্যালসই হোক বা অন্যান্য মামলা হোক, প্রতি ক্ষেত্রেই দেখিয়ে দিয়েছে। এবং আজকেও যেভাবে রাজ্য সরকার জোর করে একটা নতুন করে শুনানি হবে, সিবিআই রিপোর্ট আমাদের দেয়নি কেন শুনানি হবে এইসব করে ক্যাওস করতে গিয়েছিল, সেগুলো সব বাতিল করে দিয়েছে। ফলে রাজ্য সরকার যে কোনো সহানুভূতির জায়গায় নেই এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার এই মামলার দুটো প্রেক্ষাপট হতে পারে, যেটা প্রথমেই বললাম যে এক, সত্যি যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা হলো এবং অযোগ্যদের বাতিল করে যোগ্যদের রেখে দেওয়া হলো, কিন্তু যারা এই অযোগ্য হিসেবে বাদ গেল তারা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা এবার দলে দলে কিন্তু বেরোবে এবং ওই যে কাটমানিটা তৃণমূলের নেতাগুলো খেয়েছিল, খেয়ে কিলেও তারা চাকরিগুলোকে বিক্রি করেছিল, এবার তাদেরকে সবক শেখানোর ব্যাপার হবে। আর যদি সামগ্রিকভাবে এই 26,000 চাকরি সুপ্রিম কোর্ট শেষ অবধি বাতিল করতে বাধ্য হয়, সেক্ষেত্রে আঙুল যদি কারোর দিকে ওঠে সেটা এক এবং একমাত্র এই রাজ্য সরকার এই এসএসসির দিকে হবে। তাদের বদমাইশির জন্য, তাদের চুরির জন্য আজকে এই এতগুলো মানুষ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জীবনও গেল। ফলে যে সার্বিকভাবে সামাজিক অভিঘাতটা হবে, যে নবান্ন অভিযানের পরিবেশ তৈরি হবে, যে গদি ধরে টানাটানি হবে, সেই ভয়টা কিন্তু তিনি পেতে শুরু করেছেন এবং সুপ্রিম কোর্ট যদি এই রায় সত্যি সত্যিই দিয়ে দেয় রাজ্য সরকারের বিপক্ষে, তাহলে যে বাকি মামলাগুলো রয়েছে সেটা ডিএ মামলা হোক, ওবিসি মামলা হোক, এরকম একাধিক মামলা রয়েছে তো যেখানে রাজ্য সরকারের পলায়ন ছাড়া কোনো উপায় নেই, সেই জায়গাগুলোতেও কিন্তু রাজ্য সরকার এবার ব্যাকফুটে চলে যাবে। আর তাই যদি আজকে এই শুনানিটা হয়ে যেত, ভালো মন্দ যাই বলুক ফয়সালাটা হয়ে যেত, কিন্তু যতক্ষণ ফয়সালাটা না হচ্ছে মোটামুটি আমার বিপক্ষে যাবে আমি বুঝে গেছি। এই যে টেনশনের রাত জায়গাটা হবে সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুরু হয়ে গেল। ফলে আজকের এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা 1 সপ্তাহ পিছিয়ে গেছে বলে যারা হতাশ হচ্ছেন, আবারও বলছি পুরোটাই টেকনিক্যালি হয়েছে। জাস্টিস সঞ্জীব খান্না একদম ফ্রন্ট ফুটে খেলছেন এবং মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, এর মধ্যে কোনো তারিখ পে তারিখের খেলা নেই। এইটুকুনি অন্তত আইনজীবী মহল তারা বুঝতে পারছেন। আপনারা কি বলবেন? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।